একই সময়ে দুইটা টেবিল, একটায় শান্তির আলোচনা, আরেকটায় বোমা হামলার পরিকল্পনা। এখন প্রশ্নটা সোজা, কিন্তু উত্তরটা জটিল। ইরানের ভাগ্য ঠিক হচ্ছে কোথায়? আলোচনার টেবিলে নাকি যুদ্ধের টেবিলে? আসসালামু আলাইকুম। আপনি দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের বড় শক্তিগুলোর ভেতরের খেলা, কূটনীতির আড়ালের বাস্তবতা আর এমন সব সত্য যা সাধারণত সামনে আসে না। এই মুহূর্তে একদিকে চলছে শান্তি আলোচনা, আর ঠিক একই সময়ে পেন্টাগনের ভেতরে চলছে নতুন হামলার হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ে শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। খুব শিগগিরই এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করা হবে। আর ঠিক সেই সময়ই অন্য প্রান্তে সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন ভ্লাদিমির পুতিনের সামনে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে কূটনীতির দাবা। এখানে একটু থামুন। আপনি কি মনে করেন এই মুহূর্তে কোনটা বেশি শক্তিশালী, কূটনীতি নাকি সামরিক শক্তি? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসি মূল বিশ্লেষণে। রিপোর্ট বলছে কুপারের পরিকল্পনার মূল লক্ষ্য একটাই: চলমান শান্তি আলোচনার অচল অবস্থা ভেঙে ফেলা। আর এর জন্য তারা প্রস্তুত করেছে দ্রুত ও শক্তিশালী হামলার কৌশল, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত। তবে এটি একমাত্র পরিকল্পনা নয়। আরেকটি বিকল্প পরিকল্পনা হল হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু করা যায়। প্রয়োজনে স্থলবাহিনী ব্যবহার করার সম্ভাবনাও বাদ দেওয়া হচ্ছে না। মানে বিষয়টা পরিষ্কার, আলোচনা চলছে, কিন্তু চাপও বাড়ানো হচ্ছে। এটাই ওয়াশিংটনের পুরনো কৌশল: চাপ তৈরি করো, সুযোগ তৈরি করো। কিন্তু এবার সমস্যা কোথায় জানেন? এই কৌশল আগের মতো কাজ করছে না। এই জায়গায় এসে আপনার মতামত জানতে চাই। আপনি কি মনে করেন চাপ দিয়ে কূটনীতি সফল করা যায়, নাকি এতে উল্টো পরিস্থিতি খারাপ হয়? নিচে লিখে জানান। যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান ছিল কূটনৈতিকভাবে একা, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর চিত্রটা পুরো উল্টে গেছে। এখন যুক্তরাষ্ট্রই অনেক ক্ষেত্রে একা হয়ে পড়ছে। ইউরোপের ন্যাটো মিত্ররা সরাসরি অংশ নিতে চাচ্ছে না। উপসাগরীয় মিত্ররাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। চীন সরাসরি সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে। ভারতও দূরত্ব বজায় রাখছে। অর্থাৎ আমেরিকার মিত্র আছে, কিন্তু সক্রিয় সমর্থন কতটুকু, সেটাই এখন প্রশ্ন। ভিডিওটা যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে তাহলে শেয়ার করে দিন, কারণ এই ধরনের বিশ্লেষণ খুব কম জায়গায় পাবেন। এখন আসি রাশিয়ার ভূমিকায়। অনেকেই ভাবছে রাশিয়া কি ইরানকে সরাসরি অস্ত্র দিচ্ছে। বাস্তবতা হলো না, কিন্তু তারা যা দিচ্ছে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ: রাজনৈতিক সমর্থন এবং কূটনৈতিক আশ্রয়। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ফলে তারা ইরানকে আন্তর্জাতিক মঞ্চে এক ধরনের ঢাল দিচ্ছে। রাশিয়া স্পষ্ট বলছে এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথই একমাত্র উপায়। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা দরকার: রাশিয়া এটা নিঃস্বার্থভাবে করছে না। তাদের নিজস্ব স্বার্থ আছে। তেলের দাম বাড়া, আমেরিকার মনোযোগ সরানো, এসবই তাদের জন্য সুবিধা। এখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি মনে করেন আন্তর্জাতিক রাজনীতিতে কেউ আসলেই নিঃস্বার্থ? কমেন্টে আপনার মতামত লিখুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতায়। এই যুদ্ধ আমেরিকার জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। বহু বছরের মধ্যে এই প্রথম একটি মার্কিন সামরিক অভিযান দ্রুত রাজনৈতিক ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিপক্ষের সামনে এসে তাদের কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। বিশেষ করে নৌবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এটাও সত্য, যুক্তরাষ্ট্র এখনও যে কোনো সময় বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে।
কিন্তু সরাসরি যুদ্ধের পাশাপাশি এখন নতুন কৌশল আসছে, হাইব্রিড যুদ্ধ। মানে কি? সরাসরি বোমা না, বরং অর্থনৈতিক চাপ, সাইবার আক্রমণ, নৌ অবরোধ। অর্থাৎ যুদ্ধের রূপ বদলাচ্ছে। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বিপজ্জনক। এই জায়গায় এসে একটা বিষয় পরিষ্কার। যুদ্ধটা শুধু মাঠে হচ্ছে না। যুদ্ধটা এখন অর্থনীতি, প্রযুক্তি আর কূটনীতির ভেতরেও চলছে। ভিডিওর এই পর্যায়ে এসে যদি পুরো বিষয়টা বুঝতে পারছেন, তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।